গভীর রাত। উর্মি গা থেকে সারাদিনের পরা সাদামাটা পোশাকটা টেনে খুলে ফেলল। তারপর হাতাকাটা ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে লাল শাড়ি পরল। স্ট্রেট করা সুন্দর চুলগুলি ছেড়ে দিল। ঠোঁটে যত্ন করে লাল রাঙা গাঢ় লিপস্টিক পরল। চোখে কাজল টেনে ব্যস্ত হাতে একটা নাম্বারে ডায়াল করলো। ফোন কানে চেপে ধরল। আয়নায় নিজের আবেদনময়ী রূপ দেখতে দেখতে বলল, আমি রেডি হয়ে বসে আছি, কখন গাড়ি পাঠাবেন? বড় স্যারের খুব শখ জেগেছে আজ এই অন্ধকার রাতের আধারে গাড়িতে তার প্রিয় ডিজে গান ছেড়ে কাজটা সারবে। শালা বুড়ো বেটার ঢং দেখে বাঁচি না। উর্মির চোখ মুখ খিচে এলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবলো। বলল, আমি রাজি, তবে এক শর্ত। কি শর্ত ম্যাডাম? আজ রাতের জন্য 30,000 টাকা দিতে হবে। ও খোদা, এত টাকা? আর একটু কমিয়ে বলেন ম্যাডাম। 30,000 টাকায় আজকাল কি হয়? যে জিনিসের দাম, চারপাশে আগুন লেগেছে। এর থেকে 1 পয়সা কম হলে আমি পারবো না। প্লিজ ম্যাডাম। বললাম তো না। তাছাড়া গাড়িতে উঠলে আমার মাইগ্রেন বেড়ে যায়। এক রাতের বিনিময়ে টানা 2 দিন মাথা ব্যথায় আমাকে বিছানায় পড়ে পড়ে কাতরাতে হবে। ওকে আমি দেখছি। উর্মি বড় অন্যায় চোখ মুখ ঢেকে পা টিপে টিপে মেইন দরজা খুলে বাইরে থেকে তালা মেরে দিল। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে চড়ে বসলো। একটা কালো মোটা হাত উর্মিকে নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরল। লোকটির গা থেকে ভুরভুর করা কড়া পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। তীব্র ঘ্রাণে উর্মির মাথা ব্যথা করছে। তবুও উপায় নেই। রাতটা এই বুড়োর মনোরঞ্জন করে কাটাতে হবে। উর্মি বুড়োর ভুঁড়িওয়ালা পেটে হাত বুলিয়ে দিল। ন্যাকা কণ্ঠে বলল, গাড়িটা একটু আস্তে চালাতে বলেন। বুড়ো উর্মির শাড়ি টেনে খুলতে খুলতে অধৈর্য হয়ে বলল, এনজয় বেবি। উর্মি বুক চিরে দীর্ঘশ্বাস গোপন করে বুড়োর ডাকে আস্তে আস্তে সাড়া দিল। কাক ভরে উর্মিকে বাসার সামনে নামিয়ে দিয়ে লোকটি গাড়ি নিয়ে সাই করে চলে গেল। ঘন্টা 2 ঘুমোলো উর্মি। তারপর গোসল সেরে ফ্রিজের বাসি ভাত তরকারি গরম করে খেয়ে নিল। মাকে ফোন দিয়ে বলল, আজ একবারে ডাক্তারের কাছে যাবে মা তুমি। আমি বিকাশে টাকা পাঠাচ্ছি, অয়নের পরীক্ষার ফি দিয়ে দিও। তুই বাড়ি আসবি না উর্মি? না মা, আমার কাল থেকে পরীক্ষা শুরু, ছুটিতে বাড়ি যাব। রেবেকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাবার অনেক শখ ছিল মেয়েকে ল পড়াবে। মানুষটা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, তার শখটা তুই পূরণ করলি না। জেদ করে মাস্টার্সে ভর্তি হয়ে গেলি। আমার ল পড়তে ভালো লাগে না মা। তাছাড়া সারাদিন কোর্ট কাচারি করে সময় চলে যাবে। সেই মা, এখন রাখি, আমার দেরি হয়ে যাচ্ছে। উর্মি গোলাপি রঙের সুতির সালোয়ার কামিজ পরে গলায় শালীনভাবে ওড়না পেঁচিয়ে নিল। তারপর হাতে একটা ফাইল ব্যাগ নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে ছুটল। এই উর্মি, পরীক্ষার প্রিপারেশন কেমন? রূপা পিছু ডেকে বলল। উর্মি মুচকে এসে বলল, একটা নোট কালেক্ট করা বাকি আছে, তুই একটু ধার দিবি? আমার বইয়েই গেছে। কে তো কাজ করিস তুই যে নোটগুলো টাইমলি কালেক্ট করতে পারিস না? কাজের শেষ নাই রে বোন। শোন না, অমিত ছেলেটা তোকে খুব পছন্দ করে, আমাকে প্রায় তোর কথা বলে। কোন অমিত? ওই যে সেকেন্ডের ফার্স্টে 4 জন মিলে বাসে, তাদের ভেতরে সবার লম্বা চওড়া সুন্দর দেখতে ছেলেটা। কি জানি, আমি চিনি না। তা চিনবি কেন? তোমার তো ক্লাসে মন থাকে না, সারাক্ষণ আপন ভাবনায় মত্ত থাকে। যাই হোক, তোর নাম্বারটা চাইছে, আমি দেবো? ভুলেও তুই আমার নাম্বার কাউকে দিবি না রিপা। আজব তো, দিলে কি হবে? কিছুই হবে না। তুই তাকে বলিস আমি ম্যারেড। কচু ম্যারেড, ডিভোর্স হয়ে গেছে বল। তবুও আমার আগের বিয়ে হয়েছে তো, সেই সংসারটা করলেও পারতিস উর্মি। এখন তোদের মতো কষ্ট করে চলতে হতো না। মানছি ভাইয়া বেশ রাগী ছিল, তবে তোকে অনেক ভালোবাসতো, চোখে হারাতো। উর্মি মলিন হেসে বলল, লোক দেখানো ভালোবাসা আর এক ছাদের নিচে সংসার করা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। উর্মি ফোনটা ভাইব্রেট হচ্ছে। রিপাকে এক্সকিউজ মি বলে সরে গেল উর্মি। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে হাতে ধরে রাখা ফোনটি রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? সোশ্যাল মিডিয়া আপনার পোস্ট দেখে আপনাকে ফোন দিয়েছি। আপনি নাকি টাকার বিনিময়ে এক রাতের বেড পার্টনারে কাজ করেন? হ্যাঁ। আমার আজ রাতের জন্য আপনাকে লাগবে। কত টাকা দিতে হবে বলুন? হাফ নাইট না ফুল নাইট? হাফের রেট কত? কম করে হলো 10,000, আর ফুল তার ডাবল। ওকে, আমাকে কোথায় আসতে হবে বলুন? সরি, আমার ফ্ল্যাটে আমি এসব কাজ করি না। লোকেশন আপনি ঠিক করবেন, সময় মতো গাড়ি পাঠিয়ে দেবেন, আমি পৌঁছে দেবো। ওকে, আপনার বাসার ঠিকানা দিন প্লিজ, মেসেজ করে দিচ্ছি। উর্মি আজ রাতে আর শাড়ি পরল না। একটা অফ হোয়াইট কালারে চিকন ফিতের নাইটি পরল, আর উপরে কালো বোরখা পরে নিয়েছে। লোকটি গাড়ি পাঠিয়েছে, নিজে উর্মিকে নিতে আসেনি। উর্মি দুরু দুরু বুকে গাড়িতে চড়ে বসলো। লোকটির
দেওয়া ঠিকানা অনুযায়ী একটি ফ্ল্যাটের 4 তলার 105 নম্বর রুমে কলিং বেল চাপলো উর্মি। ভেতর থেকে দরজা খুলে গেল। উর্মি লোকটাকে না দেখে তাড়াহুড়ো করে ফ্ল্যাটে ঢুকে গেল। বলল, একটু পানি হবে? শিওর। ততক্ষণে আপনি বোরকাটা খুলে নিন। ড্রয়িং রুমের বড় লাইটটা জ্বেলে দিয়ে লোকটা ভেতরের ঘরে পানি আনতে চলে গেল। উর্মি এক টানে বোরকা খুলে ফেলল। মাথার এলোমেলো চুলগুলি হাত দিয়ে ঠিক করে নিল। লোকটি পানি দিতে এসে উর্মিকে দেখে চমকে উঠল। হাত ফসকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে গেল, ভেঙে গেল। মুখে হাত দিয়ে বলল, উর্মি তুমি? এতগুলো বছর পর শিহাবকে দেখে একটুও চমকালো না, অবাকও হলো না উর্মি। বড় আয়েশ করে সোফায় গা এলিয়ে দিয়ে বসলো। পাতলা নাইটির উপর দিয়ে শরীরে প্রত্যেকটি বাঘ স্পষ্টভাবে ফুটে উঠেছে। টি টেবিলের উপর থেকে হাত সরিয়ে সিগারেটের প্যাকেটটা টেনে নিল উর্মি। একটা সিগারেট খুব যত্ন করে লিপস্টিকের আঁকা 2 ঠোঁটের মাঝে রেখে ধরালো। তাতে দক্ষভাবে টান, লম্বা একটা শুকটান দিয়ে বলল, আজকাল সিগারেট টেস্ট আর ভালো লাগে না। ইয়াবা খেতে বেশি কমফোর্ট ফিল লাগে। শিহাব উর্মির পাশে এসে বসলো। রাগী অথচ শীতল কণ্ঠে বলল, বেশ ভালোই অধঃপতন হয়েছে দেখছি। এসব প্যাচাল শোনানোর জন্য আমাকে টাকা দিয়ে এনেছো? উর্মি বিরক্ত হয়ে বলল। শিহাব উর্মির এক হাত শক্ত করে চেপে ধরল। বলল, ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। উর্মি শিহাবের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাপটের সাথে বলল, ভুলে যেও না তুমি আমার এক্স হাজবেন্ড। অনেক বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে, সব সম্পর্ক চুকে বুকে গেছে। তাই বলে তুমি রাতের আধারে দেহ ব্যবসা করবে? কথাটা উর্মির খুব গায়ে লাগলো। চোখ মুখ শক্ত করে বলল, আমি যা খুশি তাই করব, তাতে তোমার কি? আমি একবেলা না খেয়ে থাকলে তুমি আমাকে খেতে দিবে? আমার মায়ের ওষুধ ফুরিয়ে গেলে তুমি কিনে দিবে? আমার বড় ভাইয়ের অপমৃত্যু হয়েছে, মামলা চলছে, সেই খরচ তুমি চালাবে? আমার ছোট ভাইয়ের পড়াশোনা, বাড়ি ভাড়া তুমি বহন করবে? আজব, আমি তোমাদের খরচ চালাবো কেন? উর্মি বিকট শব্দে হা হা করে হেসে উঠল। চোখের কোণে জল জমছে। হাসি থামিয়ে বলল, খরচ যখন দিবাই না, তাহলে এত কথা বলে সময় নষ্ট করো না। যে কাজে ডেকেছ সেই কাজে মন দাও। এনিওয়ে, তোমার বউ কেমন আছে? আমার বউ সবসময় ভালো থাকে। সে তোমার মতো নষ্ট মেয়ে মানুষ না। আফসোস হচ্ছে তোমার বউয়ের জন্য, আমার বড্ড আফসোস হচ্ছে। সে তোমার মতো নষ্ট ছেলের মানুষের সাথে কিভাবে দিনের পর দিন সংসার করছে। উর্মি, একদম ধমকাবে না। তোমার দৃষ্টিতে আমি যদি নষ্ট মেয়ে মানুষ হই, তাহলে আমার দৃষ্টিতে তুমিও নষ্ট ছেলে মানুষ। এত মুখে মুখে তর্ক করতে দেখেই তো আমাদের সংসারটা টিকলো না। সবসময় তোমার বাপের টাকার গরম দেখাতে। এখন কোথায় গেল তোমাদের সেই অহংকার, লোক দেখানো দাপট? উর্মি আনমনা হয়ে গেল। একটা সময় উর্মিদের সব কিছুতে পরিপূর্ণ ছিল। বাবা দুহাত ভরে টাকা কামাতো, 4টে গাড়ি ভাড়া দেওয়া ছিল। সেখান থেকে মাস শেষে ভালো অঙ্কের অ্যামাউন্ট আসতো। উর্মিরা 3 ভাই বোন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পড়াশুনো করত। উর্মির মা উর্মির বাবাকে ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে কত করে জায়গা জমি কিনতে বলতো। মানুষটা ছিল প্রচণ্ড শৌখিন, দুহাত ভরে খরচ করে বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করত। উর্মিরা 4 রুমের অত্যাধুনিক ফ্ল্যাটে বাসায় ভাড়া থাকলেও কখনো ফ্ল্যাট কেনার কথা মাথায় আসেনি উর্মির বাবার। উর্মির মামার বাড়ি ছিল গ্রামে। প্রতি বছর শীতের সময় গাড়ি ভর্তি জিনিসপত্র কিনে নিয়ে নিজেদের গাড়ি করে মামার বাড়ি বেড়াতে যেত উর্মিরা। গ্রামের মানুষগুলো উর্মিদের দেখার জন্য ভিড় জমাতো। ওই গ্রামের ভেতর উর্মির বাবাই ছিল বড়লোক জামাই। প্রতিবেশীরা সেটা নিয়ে রান্না করে প্রায় নিয়ে আসতো। তাদের ঠোঁটস্থ বুলি ছিল রেবেকার রাজরানী কপাল। অনেক ভাগ্য করে এরকম জামাই পাওয়া যায়। কি নেই উর্মিদের? সুখ, শান্তি, টাকা পয়সা, বিলাসবহুল জীবন সবই তো ছিল একটা সময়। হঠাৎ কার বদনজর লেগেছিল কে জানে। চোখের সামনে কেমন একে একে সব কিছু শেষ হয়ে গেল। উর্মির বাবা একটা সময় নিজের ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, উর্মির মামা খালা সবাইকে আর্থিকভাবে সাহায্য করলেও বাবা মারা যাওয়ার পর উর্মিদের বিপদের দিনে কেউ পাশে এসে দাঁড়ায়নি। জানেন, সবাই শুধু দূর থেকে সমবেদনা জানিয়েছে, আহা উহু করে আস্তে করে কেটে পড়েছে। পাছে যদি উর্মিদের দায়িত্ব নেওয়া লাগে সেই ভয়ে। কোথায় হারিয়ে গেলে? শিহাব উর্মির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল। উর্মি অতীতের এলোমেলো ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো। আচমকা শিহাবকে জড়িয়ে ধরে এলোপাথারি চুমু খেতে লাগলো। শিহাব বেসামাল হয়ে উর্মিকে চট করে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল। কাক ডাকা ভরে শিহাবের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল উর্মি। শিহাব আরও একটু শক্ত করে চেপে ধরল, গলায় মুখ ডুবিয়ে দিল। উর্মি বলল, ছাড়ো, এখন আমায় যেতে হবে। আবার কবে আসবে? যখন টাকা পাবো তখনই আসবে। শিহাব রেগে বলল, ছি, এত লোভী তুমি? হ্যাঁ, লোভ না, বলো এটা আমার প্রফেশন। শিহাব ছেড়ে দিল। উর্মি আনমোড়া ভেঙে উঠে ফ্লোর থেকে নিজের নাইটি বোরখা কুড়িয়ে নিল। হাত বাড়িয়ে বলল, আমার বাকি টাকাটা? অগত্যা শিহাবকে উঠতে হলো। বালিশের তলা থেকে কর করে 1000 টাকার 10টা নোট গুজে দিল।
উর্মি টাকাগুলো গুনে নিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, চলে গেল। অমিত ক্যান্টিনে বসে চায়ে পুরি ভিজিয়ে খাচ্ছে। উর্মিকে পাশের টেবিলে বসতে দেখে শার্টের কলার টেনে টুনে ঠিক করলো। উর্মি বেয়ারাকে ডেকে বলল, মামা 1 কাপ চা আর 2টো ডাল পুরি দিও। অমিত উর্মির টেবিলে এসে বসলো, বলল, কেমন আছো উর্মি? ভালো। পরীক্ষার প্রিপারেশন কেন? ভালো। এক্সাম শেষ হলে কি করার ইচ্ছা? ব্যবসা। গুড। এদেশে জেনারেলে পড়ে চাকরি পাওয়া কথা চিন্তা করা পাপ। যাই হোক, তোমরা কয় বোন? ভাই বোন? আমার মাথা ব্যথা করছে, দয়া করে একটু চুপ করে বসুন। অমিত দাঁতে জিভ কেটে লাজুক হাসলো। সামনের চেয়ারে বসে থাকা উর্মি নামের মেয়েটাকে দেখতে অমিতের এত ভালো লাগে। মেয়েটা বেশ লম্বা, গায়ের গড়ন সুন্দর, স্ট্রিট করা কালো কফি কালারে মিশেলি সিল্কি চুল, নাকটা একটু বোচা, তবে ঠোঁট জোড়া খুব সুন্দর। চেহারায় আভিজাত্য ছোঁয়া আছে। মেবি মেয়েটা খুব কম কথা বলে, ব্যাপার না, অমিতের সাথে মিশলেই ঠিক হয়ে যাবে। রেবেকা ফোন দিল। উর্মি ফোন রিসিভ করতেই বলল, আজ তো চাচারা এসেছিল। কি বললো? কেস উঠাই নিতে বলতেছে। কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, শুধু শুধু টাকা নষ্ট। মা, কেসের খরচ কি আমি টানতেছি না তোমার ভাসুর দেবররা টানতেছে? এ আবার কেমন কথা উর্মি? তো আর কি বলবো, বিপদের দিনে এদের দেখা মেলে না, শুধু বস্তা সস্তা জ্ঞান দিয়ে তোমার মাথা বিগড়ে দিতে আসে। উর্মি চুপ কর। যে গেছে সেজন তো চলেই গেছে, তার জন্য শুধু শুধু তোর আর অয়নের ভবিষ্যৎ নষ্ট করে কি হবে? তোমার হয়তো কিছুই হবে না মা, তবে আমার অনেক কিছু হবে। ওরা আমার চোখের সামনে আমার ভাইটাকে কুপিয়ে হত্যা করছে। আমি বড় বোন হয়ে কিছু করতে পারিনি, শুধু জানলা দিয়ে চেয়ে চেয়ে দেখছি। তোরা তো কেউ আমার একটা কথাও শুনিস না। ছেলেটাকে কত করে বলতাম রাজনীতিতে জড়াস না, কে শুনে কার কথা। ছেলেটা আমাদের সবাইকে উপেক্ষা করে রাজনীতির নাম লেখালো। সে নাকি ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে। এখন কবরে শুয়ে শুয়ে শুধু এমপি মন্ত্রী হচ্ছে। কথা বলে বলে রেবেকা ঝরঝর করে কেঁদে দিল। স্বামী মারা যাওয়ার 1 বছরও পূর্ণ হয়নি, দগদগে ঘাটাও পুরোপুরি শুকায়নি। তখনই খবর এলো, নয়নকে কারা যেন বাসার নিচে ডেকে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মেয়েটি অসতী।